আর একটা ব্যাপার হচ্ছে মার্কেটটা এত বড়, এটা তো আমি তোমাদেরকে ঘুরে একদিনে দেখাতে পারবো না। বাজে রকমের ফিজিক্যাল অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এইবার আমরা ঢুকেছি একটা আমের মোটামুটি আড়তটা, মানে আমাদের মতো লোককে ঠকানো খুব সোজা। তোমার মতো লোককে, আমার মতো না। আমি সারাদিন এইসব খাবে, সাপ ব্যাং কুমির। এখানে ভাই আম নেওয়ার আগে আম খেয়ে টেস্ট করে আম নেবে। আলফনসো 5 কিলো এই কামড়ে দিল। জয় মা লাজবাব, কলকাতা ফেল। সত্যি সত্যি আমাদের ঘরে আজ অব্দি এটা বেস্ট বিরিয়ানি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মহাবলীপুরম থেকে ঘুরে আসার পর থেকে প্রচণ্ড একটা মানে শরীরটা একটুখানি জুতের ছিল না, একটা বাজে রকমের ফিজিক্যাল অস্বস্তির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই কখনো পেট ব্যথা, কখনো হাতে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো একটু বমি বমি ফিল হচ্ছে। তো আমি এক সপ্তাহের একটা রেস্ট নিয়েছিলাম, একটু চাপও পড়ে গেছিলো। তার আগে আমি তোমাদের বলছিলাম আমি বহুত কাজের চাপ পড়েছে, তো এক সপ্তাহ না সেরকম কিছু করিনি, জাস্ট রেস্ট নিয়েছি। আর এরকম টুকটাক অনেক দাদারা সব নিচ থেকে নেমন্তন্ন করেছে, মানে আমাদের বিল্ডিংয়েই থাকে আর কি। তো তাদের ঘরে ঘরে শুধু ভালো ভালো খাবার খেয়ে বেরিয়েছি। তো সবাই মিলে আড্ডা মেরেছি, একটা ভালো সুন্দর সময় কাটিয়েছি। তো কিন্তু তোমাদের তো ভুলতে পারি না বলো, মানে তোমরা আমার ফ্যামিলি, তোমাদের কি করে ভুলবো? তাই এক সপ্তাহ বাদে রেস্ট নিয়ে তোমাদের কাছেই আবার ফিরে চলে এসেছি দেদার আড্ডা দিতে। সকালবেলা তোমরা তো দেখেই থাকবে, এই সিনটার সাথে তোমরা প্রচণ্ড পরিচিত। চায়ের কাপ নিয়ে আমি চলে এসেছি। সো আজকের দিনটা চলো শুরু করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যা যা সারাদিন করবো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা শুরু করা যাক নাকি। অ্যাজ ইউজুয়াল স্যারের হাতের বানানো বহুদিন বাদে আদা দিয়ে লেমন গ্রাস দিয়ে লিকার চা। হিয়ার ইট গোজ। প্রচণ্ড গরম বাট দুর্দান্ত খেতে। চায়ের চুমুক হলো? বাজার টাজার যাবে? হ্যাঁ বাজার যাবো আজকে। বাজারে তো মাছ টাছ কেনার নেই না, আজকে যাবো হচ্ছে একটুখানি ভাবছি ফ্রুট মার্কেটে যাবো। ফ্রুট মার্কেট বলতে কোয়েম্বেদু ফ্রুট মার্কেট। আচ্ছা কোয়েম্বেদু যাবে? কোয়েম্বেদু যাবো আজকে হঠাৎ এরকম প্ল্যানিং? তুমি তো বলনি আমাকে আগে। না ওটা কালকে রাত্রে আমার অজয়ের সাথে প্ল্যান হয়েছে। তুমি আর অজয় দা? হ্যাঁ আমি আর অজয় মিলে। কি নিতে যাবে? ফল কিনতে যাবো, ফ্রুট মার্কেটে তো ফলই পাওয়া যায়। না না সেটা আমি জানতে চাইনি, মানে বলছি কি ফল নিতে যাবে সেটা দেখবো ওখানে কি কি পাওয়া যায়। তাহলে ভালো করে দেখে ফলের কি কি দাম। না তুমি যা ইচ্ছা আনো, মাথাতে অসুবিধে নেই, কিন্তু আম নিয়ে আসবে। হ্যাঁ আম আমি অবশ্যই আম নিয়ে আসবে। তাহলে তুমি সবাইকে নিয়ে যাবে তো নাকি? না সবাইকে নিয়ে যাবো না, আমি আর অজয়ই যাবো। সবাইকে নিয়ে যাবে না? হ্যাঁ সবাইকে নিয়ে অবশ্যই যাবো। সেটাই, আমি বাকি সবার কথা বলিনি, আমি আমার অ্যামেজিং অনুরাধা ফ্যামিলির কথা বলছি। আমি বুঝতে পেরেছি। আমি ওখানে গিয়ে আমি সবাইকে দেখাবো আমি কি কি নিলাম, বাজারটা একবার ঘুরে দেখাবো। সেটাই। আর আজকে আমরা দাম ওখানে চলছে ফলে সেটাও দেখাবো। হ্যাঁ একদম। তারপরে কি তুমি এসে আমাকে নিয়ে একটু বেরোবে, কারণ নালে দুপুরে রান্না হবে না। হ্যাঁ আজকে কি বিরিয়ানি হবে? তুমি তো তাই বললে। হ্যাঁ চলো আজকে বিরিয়ানি খাবো। আমি বিরিয়ানি কিন্তু চিকেন বিরিয়ানি খাবো না, কিন্তু আমি মাটন বিরিয়ানি খাবো। হ্যাঁ তো তুমি দোকান থেকে যা আনবে সেটাই তো হবে। ডান। এখন সকাল সকাল চললাম কোয়েম্বেদু সবজি মান্ডি। সবজি মান্ডিতে আমি সবজি কিনতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ফল কিনতে। মান্ডিটা এত বড়, সেটা একদিনে তোমাদেরকে ঘুরে দেখানো সম্ভব নয়। তো আজকে দেখি কোয়েম্বেদু ফ্রুট মার্কেটে ফলের দাম কী কী রকম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। তা আসলে এত বড় ফ্রুট মার্কেট, এখানে একদিনে ঘুরে দেখানো সম্ভব নয়, কিন্তু যেটুকু তোমাদেরকে আমি দেখাতে পারবো চেষ্টা করছি দেখানোর। 100 কিলো জাম এখানে 100 টাকা কিলো, আর বাইরে 400 টাকা কিলো। हाँ ये वाला अच्छा है, ये मैच में अन्ना किलो हाउ मच? 80 रुपये भाई। हाँ 80 रुपये 85। 80 किलो। कितना किलो है भाई? 120। हाँ 120। भाई कितना किलो है? किलो मैं लूँगा ये, इससे लूँगा भाई। भाई किलो कितना है? किलो 170 भाई। हाँ 170।
170। पेड़ है हाँ, ये बहुत अच्छा टेस्ट है इसका। साला मैं गांव में तो पेट से निकाल के खाता था। सही कह रहा है। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ফল। আর জাম এখানে কেউ 160, কেউ 170, কেউ 120, কেউ 130 এরকমভাবে বিক্রি করছে। আর আম এখানে মোটামুটি বঙ্গানাপল্লী ছাড়া এখন খুব একটা বেশি ভালো আম পাওয়া যাচ্ছে না। দেখি আমি কয়টা আপেল টাপেল নেবো, আম আর জাম নিয়ে চলে যাবো বাড়ি। গ্রিন অ্যাপেল 240 টাকা কিলো, 1 কিলো গ্রিন অ্যাপেল নিলাম। এখানে ভেতরে রেটটা একটু বেশি, কিন্তু বাইরের দিকে যারা ফল নিয়ে বসেছে যাদের কোনো স্টল নেই বা দোকান নেই আর কি, তাদের কাছে রেটটা একটু কম। আর একটা ব্যাপার হচ্ছে মার্কেটটা এত বড়, এটা তো আমি তোমাদেরকে ঘুরে একদিনে দেখাতে পারবো না, কিন্তু আমি যতদূর জানি যে তামিলনাড়ুতে ম্যাক্সিমাম জায়গায় এখান থেকে ফলের সাপ্লাই হয়, সবজিরও সাপ্লাই হয়। সাউথ ইন্ডিয়ার অন্য কোনো জায়গাতেও হতে পারে, সেটা আমার জানা নেই। এইবার আমরা ঢুকেছি একটা আমের মোটামুটি আড়ত। এটা বিভিন্ন রকমের আম দেখতে তো পাচ্ছি, দেখি কোন আম কী কী রেটে বিক্রি করছে। এখানে ভাই আম নেওয়ার আগে আম খেয়ে টেস্ট করে আম নেবে। কেসা है টেস্ট? ओके ओके। ওকে ওকে। এখানে আলফানসো 110 টাকা কিলো। তো আমরা চেষ্টা করছি 5 কিলো করে নেওয়ার, কিন্তু এরা 20 কিলোর নিচে দিতে চাইছে না। স্যার চলে এসছে, হাঁপিয়ে টাপিয়ে গেছে বোধহয় না স্যার? দূর, প্রচুর রোদ্দুর না? ভয়ঙ্কর। তো আমি জানি না কেন কোয়েম্বাদুর মার্কেটে রোদটা বেশি লাগে। কিন্তু এখন তো খুব একটা বেলা হয়নি। না বেলা হয়নি খুব একটা, কিন্তু ভয়ঙ্কর রোদ আজকে, নেওয়া যাচ্ছে না। সেই আপনি তাহলে কি কি এনেছেন একটু সবাইকে দেখিয়ে দিন। গ্রিন অ্যাপেল। হ্যাঁ ওটা দেখিয়ে দিন, মুখে বলবেন না। সোফাতে তুলে নিন সেরকম বলে, আপনার যদি নিচু হতে কষ্ট হয়। এই যে আচ্ছা বার করতে হবে না, আমি এখানে এটা হচ্ছে জাম। আচ্ছা জাম। আচ্ছা 1 কিলো জাম বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। একদম তো একদম সবজি এই ফ্রুট মার্কেটটার ভেতরে যাদের স্টল আছে, দোকান আছে, তারা 160 170 এ বিক্রি করছে। ওকে। আর বাইরে একটা বয়স্ক মহিলা বসেছিল এই জামটা নিয়ে, উনি 100 টাকা কিলো বিক্রি করেছেন। তো আমি ওনার কাছ থেকে নিয়েছি। ওকে। 100 টাকা কিলো, 1 কিলোই নিয়েছি। 1 কিলো দিয়ে, ওকে। সরি 100 টাকা দিয়ে 1 কিলো নিয়েছো? আমি 100 টাকা দিয়ে 1 কিলো নিয়েছি। ওকে। আর এনেছি হচ্ছে গ্রিন অ্যাপেল। আপেল সবই 220 240 টাকা কিলো। তুমি গ্রিন অ্যাপেল খেতে ভালোবাসো? গ্রিন অ্যাপেলটা তোমার জন্য নিলাম, তুমি খেতে ভালোবাসো। ওকে। আর হচ্ছে আলফনসো 5 কিলো। এটা বার করতে হবে না? না এটা বার করতে পারছি না, 5 কিলো আলফনসো আছে। ভেরি নাইস। হ্যাঁ ভালো করেছো, গ্রিন গ্রিন দেখে এনেছো, তাহলে হ্যাঁ খাওয়া যাবে। সেটাই। আচ্ছা এইটা হচ্ছে আমাদের, আমি ভাবলাম বঙ্গনাপল্লীটাও নেব, সেটা 80 টাকা কিলো ছিল। ওকে। 80 টাকা কিলো করে বঙ্গনাপল্লী আমি নিতেই পারতাম, কিন্তু এত আমি না আরো আম নিয়ে আসবো। ওটা নেক্সট বার গিয়ে তখন নিয়ে আসবে। কিন্তু আমি সেদিন শেষের মুখে তো, ওই জন্য এই 5 কিলো আলফনসো খেয়ে আগে আমের যে টেস্টটা, এই 5 কিলো আম দিয়ে আগে সেটা মেটাই, তারপরে ওটা নিয়ে আসবো। আচ্ছা ভেরি গুড, খুব ভালো স্মেল বেরোচ্ছে এটা দিয়ে। আলফনসো তো ভালো স্মেলই বেরোবে। ওকে এবারে চলো একটু মাংসটা কিনে নিয়েছি। চলো। কিন্তু একটা জিনিস আমি বলি, গেঞ্জিটা খুলতে হবে, বড্ড ঘেমে গেছে, প্রচন্ড গন্ধ, এটা আর নেওয়া যাচ্ছে না। তুমি কি গা ধোবে নাকি? একটুখানি এদিক করে যাবো যাচ্ছি। তাহলে চলো আমিও একটু ফ্রেশ হয়ে নি। ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। তাহলে চলো যাওয়া যাক। হ্যাঁ আর বলছি খাসি মাংস বিরিয়ানি নাকি? খাসি বিরিয়ানি। খাসি বিরিয়ানি একদম। বলছি যে কিন্তু আর একটা জিনিস, মানে জাস্ট আমি বলছি, হ্যাঁ মানে এই যে আজকে খাসির মাংস এনে আজকেই বিরিয়ানিটা করা, কোনো অসুবিধা নেই। আমাদের আজকে ইচ্ছে গেছে, আজকেই প্ল্যান করে আজকেই হবে ব্যাপারটা, কোনো অসুবিধা কিছু নেই। ডান ডান। আমরা দুজনে চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, হাতে বাজারের থলি নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে। এই যে আমরা চিকেনের দোকানে চলে এসেছি, তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা চিকেন আর মাটন দুটোই নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। ম্যাডাম এখন কি কিনতে ব্যস্ত? আমি এমনি দেখছি, এখানে থেকে কিছু নেওয়ার নেই, তুমি শুধু একটু চাল নাও। আর এখানে এই যে চালের ভান্ডার, তার থেকে আমি এই চালটা নেব, পন্নি বয়েলড রাইস। আচ্ছা বিরিয়ানি, দেখো এই চালটা নিলাম। ঠিক আছে বিরিয়ানির চাল নিতে হবে একটা। বিরিয়ানির চালের একটা বড় প্যাকেট আছে, নিয়ে নাও, না বারবার কিনতে লাগবে না। একদমই নেব না। এটা কি চাল?
ইন্ডিয়া গেটের ইউনিটি বিরিয়ানি বাসমতি চাল। তুই দেখি চালটা সাইজটা, হ্যাঁ ভালোই তো, ভালোই। এটা 230 টাকা প্যাকেট, ভালো হবে না কি বাজে হবে? আর এটা কত টাকা প্যাকেট? 250। তাও ওটাই না, যেটার দাম বেশি সেটা না। মানে আমাদের মতো লোককে, দাম কম, মানে আমাদের মতো লোককে ঠকানো খুব সোজা। তোমার মতো লোককে, আমার মতো না। আমি এখান থেকে নিয়ে দেওয়া পছন্দই করি না। আমি অনলাইনে আনাতাম, কিন্তু আমার অনেক কিছু অর্ডার দিতে হবে, আবার এখন অত কিছু দেওয়ারও নেই। যারা চালের জন্য ফালতু অর্ডার করবো না। এগুলো কি দেখছো? দেখো লেখাটা চাইনিজ না কোরিয়ান না জাপানিজ আমি জানি না। খাওয়াতেও কোরিয়ান খেতে হবে? আর এগুলো বেশ এক্সেপশনাল টাইপের জিনিস, এগুলো দেখে তো মনে হচ্ছে কোরিয়ানই। স্পাইসি সিউইড, না এইসব খেতে পারবো না আমি। কি না? দেখো স্নো রাইস বিস্কুট খাবো, সেখানেও নাকি কোরিয়া খেতে হবে আমার। তুমি কোরিয়া চলে যাও। আমি চলে যাব, আমি ওটারই একটা প্ল্যানে আছি। ছেড়ে ছুড়ে দিয়ে কোরিয়াতে চলে গিয়ে কোরিয়ান ছেলেকে বিয়ে করে নেবো, দিয়ে সারাদিন এইসব খাবে। সাপ, ব্যাং, কুমির। না ওরা সারাদিন মোটেই সাপ ব্যাং তাই তো খায়, সাপ, ব্যাং, কুমির, পিঁপড়ে, ছাড়পোকা। ওরা ওইসব একদমই খায় না। এটা কি লিফটি? লিফটি, ওকে ওকে। ওটাও টেস্ট করতে দিল ফ্রিতে। ও আচ্ছা, দুধ চা। ও আচ্ছা, ফটো তুলে খাও। হ্যাঁ হ্যাঁ, তুলুক তুলুক। এই আমাকে চা দেবে না? সেলিব্রিটি সেলিব্রিটি, লাভলি। এবারে ম্যাডামের টেস্ট করার পালা। আমাকে দিয়ে পোজ দেওয়া পড়াচ্ছে। তোমাকে দিয়ে পোজ দিয়েছে? অ্যামেজিং অনুরাধা। বলছি ম্যাডাম, যে বিরিয়ানি খাবো তার জন্য তো কোল্ড ড্রিঙ্কস লাগবে। মানে আজকে আপাতত আমি চাটা এনজয় করছি। চাটা ওয়াজ ফ্যান্টাস্টিক। যদি কি চা এটা? গিরনার। এটা নিয়ে যাবো? গিরনার না, একদমই না। হ্যাঁ, ফ্যাক্টরিতে চা পেয়ে গেলাম, ছবি টবি তুললাম, তুলে এখন আমরা বাড়ি যাবো কোল্ড ড্রিঙ্কস নিয়ে। কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও, কি নেবে? থামস আপটাই তুলে নিই। মাটন ধোয়া হয়ে গেছে, এইগুলো রেখেছি বিরিয়ানি করার, আর এইগুলো রেখে দিয়েছি হচ্ছে মানে পরে কোনো দিন হবে। তো আমি এখানে দই দেখো বার করে রেখে দিলাম। এই যে এইটা মাটন একটু মাখিয়ে রেখে দিই, যখন বিরিয়ানি হবেই। তবে এতটা মাংসের কিন্তু আমি বিরিয়ানি করবো না, কিছুটা মাংস তুলে রাখবো। আমি তো মাংসটা খাসির মাংসের বিরিয়ানির সাথে খাসির মাংস কষাও খাবো। মাথা ব্যথা গেছে নাকি তোমার? আর এখানে দেখো আমি এখন জাম ধোবো। আজকে দুপুরে আমরা ফল হিসাবে জাম খাবো, তো এখন একটু ভালো করে ধুয়ে এটাকে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। এসেই না আমি কিছু কাজ জানো তো এগিয়ে রেখেছি, তো তোমাদের সবার প্রথম এদিকে এসে দেখিয়ে দিই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দেখো এরকম সাইজের আমি 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। সেটা হচ্ছে এই যে, যেটা কাটার পর এরকম দাঁড়িয়েছে। আচ্ছা, এখানে 2টো পেঁয়াজ আমি রেখেছি, এই 2টো বাটা দেবো। এটা একদম ছোট্ট সাইজের পেঁয়াজ, খুব বড় নয় পেঁয়াজগুলো, দেখতেই পাচ্ছ। এরকম সাইজের 2টো পেঁয়াজ রেখেছি। আচ্ছা, আর এই এতটা পরিমাণ মতো রসুন। এই রসুনটা ধরো মোটামুটি এরকম সাইজের যে রসুন, সেটা ধরো 1.5খানা মতো রসুন দিয়েছি, ঠিক আছে? এই যে দইটা তো মাখালাম, সেটা তো তোমরা দেখেই নিলে। দইটা না তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওভারনাইট ম্যারিনেট করে রাখবে। আমার পক্ষে ওটা পসিবল হয়নি, তো তাই আমি এখনই করছি। এনিওয়ে, ওটা তোমাদের ভালোর জন্য বললাম, তাহলে সেদ্ধটা খুব ফাস্ট হবে। আমাদের আজকে খেতে একটু লেট হবে, তাতে অসুবিধা নেই, বিকেলে খাবো, কি হয়েছে? খাওয়া নিয়ে তো ডেইলি দরকার। খাও, দুপুরেই খেতে হবে, কোথায় লেখা আছে? না, আজকে সন্ধ্যাবেলা খাবো। আমরা সন্ধ্যাবেলায় খাবো, আমরা খাওয়াটা নিয়ে কথা, যখন হোক খেলেই হলো, তো খিদে পেলে খেলেই হলো। হ্যাঁ, তো এবার যেটা আমি করব, তোমাদের আজকে আমি একটা এক ঢিলে 2 পাখি মারানোর টেকনিক শিখবো। সেটা হচ্ছে বিরিয়ানির যে মাংস হয়, যেটা মানে বিরিয়ানিতে দিয়ে আমরা আর কি সাজিয়ে গুছিয়ে বিরিয়ানিটা বানাই, আর চাপের যে মাংস অলমোস্ট সেম মশলা পড়ে, ঠিক আছে? শুধু যেটা পড়ে না বিরিয়ানির মাংসতে, সেটা হচ্ছে কাজু, পোস্ত বাটা এবং চার মগজের ওই পেস্টটা। কিন্তু আমি সব দিয়েই করি মাংসটা, তাতে যেটা হয় বিরিয়ানিটা আরো ফ্লেভারফুল হয় এবং চাপটাও সাথে হয়ে যায়। ওই জন্য এক ঢিলে 2 পাখি। ওকে, খুব ইজি। চাপটা কার হয়? তোমার মাংসের তো হয় না, এটুকু তো শিওর। আপাতত আজকে মাটনের হবে। সো চলো রান্নাটা ঝপ করে আগে বসাই, ঠিক আছে? আচ্ছা, আমি না সবার প্রথম একটা কাজ করেছি, সেটা হচ্ছে বিরিয়ানি যে ডিম সেগুলোকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এগুলো মুরগির ডিম। সো এটা আপাতত সাইড করা থাক, এটা একটা খুব মানে টাইম টেকিং প্রসেস। আচ্ছা, এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে গ্যাসটা জ্বালাবো। তো এখানে যেটা সবার প্রথম করব সেটা হচ্ছে হোয়াইট অয়েল দেব। কোনো সর্ষের তেল এখানে ইউজ করবে না, অ্যাবসলিউটলি হোয়াইট অয়েলে রান্না হবে। চিন্তা নেই, এত কম দিয়ে রান্না তো করবো না। এটার মধ্যে যাবে হচ্ছে ঘি। বিরিয়ানিতে যত বেশি ঘি পড়বে বিরিয়ানি তত বেশি টেস্টি হবে, ময়েস্ট থাকবে। সো ফর দ্যাট রিজন আমি এখানে দিয়ে দিলাম একটুখানি হোয়াইট অয়েল, বাকিটা যাবে হচ্ছে ঘি। লাগলে পরে আবার মেশাবো, অসুবিধা নেই।
এখানে কোনো আমি হিসাব তোমাদের দেবো না কতটা ঘি দেবো, এটা হচ্ছে দ্য মোর দ্য মেরিয়ার, একটা কথা আছে না, যত বেশি ঘি ঢালবে না, যত বেশি গুড় ঢালবে তত বেশি মিষ্টি হবে, ঘিয়ের ক্ষেত্রেও তাই, যত বেশি ঘি দেবে তত বেশি টেস্টি হবে। সো এখানে লোকজন কিলো কিলো ঘি দেবে না না, খুব বেশি কিলো দিও না, হার্টে চর্বি জমে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেলে দিয়ে আমার ঘাড়ে দোষ পড়বে, সেটা বলিনি। লাইক আন্দাজ মতো ঘি, আন্দাজ মতো ভালো পরিমাণ ঘি দিতে হবে। আমি আর একটু তেল দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা অনেকটা তো মোটামুটি তোমাদের যেটা দেখালাম যে এই সাইজের, দেখো আমি 4টে এখানে পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এইবার তেলটা যখন একটু গরম হবে সেটাতে আমরা যেটা করব, একটু চিনি দেবো, মোটামুটি 1 টিস্পুন মতো চিনি দেবে। এই চিনিটা দেওয়ার কারণ কি, কারণ এই চিনিটা যখন ক্যারামেলাইজ হবে তখন একটা ব্রাউন কালারের দেখবে ফর্মেশন হয়। তো এটাতে যখন তুমি এরপরে পেঁয়াজটা দেবে, পেঁয়াজটার রংটা হবে হচ্ছে ব্রাউনিশ টাইপের। তো চাপে যেটা হয় হলুদ পড়ে না, তো যখন এই ক্যারামেলটাই কিন্তু আমাদের হেল্প করবে মাংসটাতে একটা কালার আনতে। ওকে, তো তার জন্য চিনিটা দেওয়া। এই যে আমি এটার কথাই বলছিলাম, দেখতেই পাচ্ছ ক্যারামেলাইজ হচ্ছে। খুব বেশি চিনি কিন্তু আমরা এখানে দেবো না, তাহলে প্রচন্ড মিষ্টি মিষ্টি হয়ে যাবে, জাস্ট এই কালারটা আনার জন্য এটা দেওয়া। ওকে, বেরেস্তার মতো এটা ভাজা হবে, তো তার জন্য যেটা করব, নুন দিয়ে দেবো, নাহলে পেঁয়াজে নুন ঢুকবে না। নুনটা দিয়ে তোমরা তোমাদের যেরকম টেস্টে খাও কম বেশি সেই ওয়াইজ দিও, দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভাজতে দিতে হবে। কোনো নাড়ানাড়ি কিচ্ছু করবে না, একটু বাদে বাদে শুধু জাস্ট উল্টে দেবে। ওকে, তো ওদিকে তো ভাজা হচ্ছে পেঁয়াজ, কিন্তু আমরা যেটা এবার করব সেটা হচ্ছে, দেখো এতটা মতো আদা নিয়েছি, আমার ওই ধরো 1600 মতো মাংস আছে, ঠিক আছে? খুব বেশি আদা দেবো না, আমরা খুব কমও দেবো না, একদম ঠিকঠাক পরিমাণে। এটার কতটা হবে মাপ সেটা আমি ঠিক বলতে পারছি না, তোমরা দেখে নাও। তো এই আদাটা দেবো, এই পেঁয়াজটা বাটবো, তার সাথে দিয়েছি হচ্ছে 10টা লঙ্কা ঝালের জন্য, আর এখানে এই রসুনগুলো ছাড়িয়ে নেবো, দিয়ে পেস্ট করবো। ঠিক আছে, এই যে পেঁয়াজ কিন্তু ভাজা একদম রেডি। যখন এরকম গোল্ডেন ব্রাউন টাইপের হয়ে যাবে, দেখো বুঝতে পারছো 4টে বড় বড় সাইজের পেঁয়াজ কিন্তু এইটুকু হয়ে গেছে। ওকে, এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ওই যে তোমাদের মশলাটা দেখালাম, পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার এই পেস্টটা এবার আমি এখানে ঢেলে দেবো। তোমরা মাটনের সাথে কিন্তু মাখিয়েও এটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মাখাইনি বলে আমি একদম ডিরেক্ট দিলাম। এবার আমি করছি হচ্ছে এই চাপের মশলাটা। তো সেখানে আমি দেখো প্রথমে দিয়ে দিলাম মোটামুটি 1 টিস্পুন মতো, এখানে আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এই যে এতটা মতো নাটমেগ, এটাকে বলে হচ্ছে জায়ফল, মোটামুটি এতটা মতো জায়ফল কিন্তু আমি এখানে দিয়ে দেবো। খুব অল্প মশলাতে হবে না, কারণ এখানে তো বিরিয়ানিটাও হবে, তো এটা ঝোলটার উপর ডিপেন্ড করছে যে বিরিয়ানিটা কতটা বেশি মানে টেস্টি ফ্লেভারফুল হবে আর কি। এখানে দিয়ে দিলাম একটা বড় এলাচ, মোটামুটি এতটা মতো কাবাব চিনি, আর মোটামুটি এতটা মতো জয়িত্রী দিয়ে দেবো। এরপরে এখানে দেবো হচ্ছে এতগুলো মতো ব্ল্যাক পেপার, আর এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এতটা মতো মৌরি। তোমরা কিন্তু চাইলে এটাকে ড্রাই রোস্ট করে দিতে পারো, আমি ড্রাই রোস্ট করে দিচ্ছি না। দেখো এই আমাদের বিরিয়ানি মশলা রেডি, যেটা কিনা আমাদের চাপেও যাবে, যেটা আমাদের বিরিয়ানিতে উপর দিয়ে একটু গুঁড়োও ছড়াবো। এটা রেডিমেড কিনতেও পাওয়া যায়, বাট আমি বানিয়ে নিলাম, তাতে খেতে আরো ভালো হবে, একদম ফ্রেশলি হোমমেড মশলা। সো এইটা যাবে হচ্ছে এই যে আদা রসুন পেঁয়াজ বাটার যে পেস্ট প্লাস পেঁয়াজ ভাজা যেটা বানিয়েছিলাম সেটাতে। এটাই হচ্ছে আমাদের চাপের মশলা। মশলাটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো এবার নিশ্চয়ই তোমরা ভাববে যে এটাকে কষাতে হবে, এটাকে কষাতে একদমই হবে না। এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাংসগুলো কিন্তু এখানে আমরা একটা একটা করে দিয়ে দেবো। এই যে এখানে দেখো মাংসগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ভালো করে এটাকে মাখিয়ে নেবো মশলাগুলোর সাথে। এইবার এটা রান্না হবে, একদম ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবে। তোমরা আগের দিন রাত থেকে ওটা ম্যারিনেট করে রাখবে, তাহলে কি খুব ভালো করে সেদ্ধটা হবে।
আমারটা একটু টাইম বেশি নেবে, বাট তোমাদেরটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, মাখানো হয়ে গেছে। এবার এটা যখন কষে যাবে, মোটামুটি কষে আসবে, তখন এটার মধ্যে আমরা আরো কিছু মশলাপাতি দেবো, সেটা হচ্ছে কাজু, পোস্ত, এইসব, সেটা তখন তোমাদের দেখাবো। আপাতত এটাকে ঢাকা দিয়ে কুক হতে দিই। একটা মশলা আমি দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তোমাদের কাছে যদি সামরিচ থাকে গোটা, সেটা ওই বাটা মশলার সাথে দিও, কিন্তু আমার কাছে গোটা সামরিচ নেই বলে আমি সামরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কাছে এরকম আছে তাই আমি এটা দিয়ে দিলাম। এটা মাস্ট, গোলমরিচ আর সামরিচ এই দুটো কিন্তু মাস্ট। তোমরা একদম ভর্তি ভর্তি 1 টিস্পুন দিয়ে দেবে। এ সময় কিন্তু একটু নুন দিয়ে দেবে, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট হবে। আমি যা পরিমাণ আমার এখানে মাংস আছে আমি সেটার বেসিসে করছি। তোমাদের যদি বেশি আর কম মাংস থাকে সেই অ্যাকর্ডিংলি তোমরা মশলাটা দিও। বেশ বহুক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ মাংস রান্না হচ্ছিল, আমার তো কিছু করার ছিল না। তো আমি এর মধ্যে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে, আমরা যতটা মানে আমাদের দুজনের মতো, আমরা চাল কিছুটা কিন্তু আমি দেখো একটু ভিজিয়ে রেখেছি। এই যে এখানে এটা ভেজানো আছে, কিচ্ছু করিনি, প্লেন ভালো করে জল দিয়ে ধুয়ে ভেজানো। আচ্ছা, এখানে কিন্তু মাংসতে ঠিক এইরকম লেভেলে জল ছেড়েছে। মাংস যত ফ্রেশ হবে, যত মানে ভালো হবে, তত জল ছাড়বে। দেখো এগুলো কিন্তু আমি দিইনি জলটা, মানে নিজে থেকে ছেড়েছে মাংস। খুবই ভালো মাংসটা, একদম ফ্রেশ কাটা মাংস ছিল। যা হয় এখানে তো খুব একটা ফ্রেশ মাংস পাওয়া যায় না, কিন্তু আমরা যে দোকানটা থেকে নিই সেখানে একদম কেটে দিয়েছিল, তার জন্য একটু আমাদের মানে ওয়েটও করতে হলো। এনিওয়ে, তো মাংসতে এখন যেহেতু জল ছেড়ে দিয়েছে, এখন মোটামুটি ধরো 40-50% ডান, আরো 50% হবে। তো এই 50% ডান অবস্থায় আমি এটার মধ্যে না এখন একটুখানি গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দেবো। মোটামুটি ধরো এখানে 1.5 কেজি কি 1600 মতো মাংস, তো এই ধরো এরকম। এটা আমি এখন দিচ্ছি হচ্ছে রোজ ওয়াটার। হ্যাঁ, 2 টেবিল স্পুন রোজ ওয়াটার দিয়ে দিলাম। কোনো রকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নর্মাল জিরে গুঁড়ো কিছু করবে না। যেটুকু আমি মশলা দেখিয়েছি সেটাই চাপের মশলা। তোমরা সেটা মানে দোকানে তো কিনতে পাওয়াই যায়, সানরাইজ, শাহি গরম মশলা, হ্যান ত্যান, এরকম অনেক কিছু তোমরা দিতে পারো। আমারও ঘরে আছে, বাট আমি তোমাদেরকে এক্স্যাক্ট মশলাটা বানিয়ে দেখালাম, সেটাই দেবে। আর রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার খুব বেশি দেওয়ার দরকার নেই। আমি মানে ধরো 1.5 কেজি সমান মাংসে যতটুকু দিয়েছি ওইটুকু দিলেই হবে। আর দেবো হচ্ছে মিঠা আতর, কিন্তু মিঠা আতরটা এখন দেবো না, কারণ এরপরে এটার মধ্যে আমরা দেবো হচ্ছে, এটা এখন ফুটুক, দেবো হচ্ছে কিছু মশলাপাতি, সেটা তোমাদেরকে ঝপ করে দেখিয়ে নিয়ে এসে। এবার আমি দেবো হচ্ছে এখানে 1 টিস্পুন মতো মেলন সিডস, মানে 4 মগজ নিয়ে নিলাম হচ্ছে এখানে 1 টিস্পুন মতো, একদম 1 টেবিল স্পুন পোস্ত। এবার এটাকে খুব ভালো করে আমরা গ্রাইন্ড করে নেব। দেখো ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে কাজু, আর দিয়ে দেবো কিশমিশ। আর তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক শেখাই, দিয়ে দেবে হচ্ছে 1 চামচ মতো আমুলিয়া বা ডেয়ারি হোয়াইটনার। এই আমুলিয়া বা ডেয়ারি হোয়াইটনার যেটা দিলাম সেটা একজনের থেকে আমার শেখা। ঠিক আছে, এটাতে মানে বলে নাকি কলকাতার বিরিয়ানি বা চাপের একটা আলাদা লেভেলের স্মেল, গন্ধ, টেস্ট। সো এটা নাকি আরো বেশি এনহ্যান্স করে, এটাকে আমি জানতাম না, তো এটা একজন আমাকে শিখিয়েছে, সেটাই আমি এবারে ফার্স্ট টাইম ট্রাই করে দেখলাম। ভালো তো 100 বার হবে। খুব ভালো করে এটাকে বেটে নিতে হবে। এই যে এইবার এটা যেটা করব, এই যে লাস্ট জিনিসটা দিলাম, এইটা না দিলেই বাকি এর আগের অবস্থায় যদি তোমরা একটুখানি মিঠা আতর দিয়ে নাবিয়ে নাও মাটনটা, তাহলে সেক্ষেত্রে ওটা বিরিয়ানির মাটন বা বিরিয়ানির যে মাংসটা ওটা রেডি। এই যে প্রসেসটা দিয়ে দিলাম, এটা বিরিয়ানির মাটনে বা চিকেনে বা বিরিয়ানির যে মাংস সেটাতে পড়ে না, চাপে এই জিনিসটা পড়ে। আর আমি যখনই বিরিয়ানি বানাই আমি এইভাবেই বানাই, পুরো প্রসেসটা কমপ্লিট করে নিই, চাপটাও হয়ে যায়। আর এটা যখন বিরিয়ানিতে যায় না, এটা অ্যামেজিং খেতে হয়। লাভলি। ক্যামেরাম্যান, গন্ধ কেমন বেরোচ্ছে বলো?
ফাটাফাটি। ভালো না? এখনই মনে হচ্ছে চাপ হয়ে গেছে। না না, চাপ এখনো হতে বাকি আছে। এই যে তেলটা ছাড়ছে দেখছো, এটা অটোমেটিক পুরো তেল হয়ে যাবে আর এই পুরো মশলাটা নিচে চলে যাবে। এখন তো পুরো তেলটা ছাড়েনি, এখন সবে জল টানছে। মাংসটা দিয়ে আসলে এত জল বেরোবে আমি নিজেও আশা করিনি। প্লাস ধরো দই আছে, তো জলটা একটু বেশি ছাড়ছে, তো পুরো তেলটা ওপরে আসবে, মশলাটা চলে যাবে নিচে, তখন জানবে চাপ রেডি। আমি অন্তত এইভাবেই শিখেছি। মাটন, চাল সব সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে বাঙালির বিরিয়ানির ইমোশন, সেটা হচ্ছে আলু। এবার আলু প্রসেস করব, তো আলু প্রসেস করাটাও খুব ইজি। একটু বেশি আমি তেলটা দিচ্ছি, ঠিক আছে? এই তেলটাতে পরে আমাদের কাজে লাগবে। এই তেলটাতে না বেরেস্তা বানাবো। আগের বেরেস্তাটা যেটা বানিয়েছিলাম আমি তো ঢাকা দিয়ে বানিয়েছিলাম, ঠিক করে করলাম যাতে মাংসটা সুন্দর হয়। তোমরা না পেঁয়াজ আরো বেটেও দিতে পারো, পুরোটাই বেটে দিতে পারো, কিন্তু বড্ড বেশি কতকতে হয়ে যাবে। কিন্তু ভাজা পেঁয়াজের একটা আলাদাই স্মেল, দাও আবার ঘিয়ে ভাজা পেঁয়াজ। এনিওয়ে, তো এই দুটো পেঁয়াজ আমি দেবো বিরিয়ানির বেরেস্তা পারপাস, তো এটা পরে দিচ্ছি। যে তেলে বা যে ঘিতে আলু ভাজবো সেই তেল ঘিতেই হবে হচ্ছে আমাদের বেরেস্তা। বাট আপাতত সেখানে দিয়ে দেবো হচ্ছে ঘি। লাল লাল আলু? হ্যাঁ, ওই যে আলুর যে কালারটা আসে সেটা তো মানে ফুড কালার দিয়েই হয়, এটা অ্যাবসলিউটলি অপশনাল, আমি কাউকে জোর করব না, বাট আমি দিচ্ছি। না, হলুদও তোমরা এটাতে দিতে পারো, বাট হলুদের একটা গন্ধ আছে তো তাই আমি ফুড কালার দিলাম। এই যখন আলুটা ভাজবে খুব অল্প করে একটু নুন দিয়ে নেবে। নুনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে আলুতে নুন ঢুকবে না। আচ্ছা, আলু কিন্তু এদিকে আমার ভাজা কমপ্লিট, কিন্তু তা বলে কি আলু সেদ্ধ হয়ে গেছে? একদমই নয়। এবার আমরা আলুটা নিয়ে যেটা করব সেটা হচ্ছে, তোমরা চাইলে প্রেসার কুকারে দিয়ে আলুটাকে কিন্তু সেদ্ধ করতে পারো, কিন্তু আমি গ্যাস বাঁচাবো, তাই জন্য আমার যেহেতু দুটো আলু, আমি যেটা করব আমি মাংসতে আলুটা দিয়ে দেবো, তাহলে এখানে একটা পার্ট সেদ্ধ হবে। এরপরে যেহেতু মাটন হতে অনেকক্ষণ টাইম লাগে, তাই সেই জন্য এখানেও কিছুটা সেদ্ধ হবে, প্লাস এরপরে যখন বিরিয়ানির দমে দেবো তখনও কিন্তু আলুটা সেদ্ধ হবে, তাতে হয়ে যাবে। এই জন্য লো ফ্লেমে নুন দিয়ে কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাটনটাকে একটু নেড়ে দিই যাতে নিচ থেকে লেগে না যায়, আর আলুগুলোকে তলায় ঢুকিয়ে দিই যাতে মাটনের চাপে আলুটা রান্না হয়ে যায়। মাটন কিন্তু এই ক্ষেত্রে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ পোস্ত পড়ে গেছে, কাজু পড়ে গেছে, ওইগুলো একটু চিপকায়, তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকতে হবে। এই যে আলু ভাজার তেলটা, ওটার মধ্যে আমরা আবার একটু দিয়ে দেবো চিনি, এটাকে ক্যারামেলাইজ হতে দেবো। এই দেখো চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হতে শুরু করেছে। এবার যেই এরকম শুরু হবে ক্যারামেল ফর্ম হওয়া, সঙ্গে সঙ্গে পেঁয়াজগুলো আমরা আগের বারের মতো দিয়ে দেবো। এটাতে অলরেডি আমি আলুতে নুন দিয়েছিলাম, তাই তেলে অলরেডি নুন আছে, আলাদা করে আমি আর নুন দিচ্ছি না, তোমরা চাইলে দিতেও পারো। আবার লো ফ্লেমে পেঁয়াজগুলোকে কিন্তু ভাজবো, কিন্তু এবার আর ঢাকা দেবো না, যাতে সেদ্ধ না হয়ে যায় পেঁয়াজগুলো, এটা মুচমুচে ক্রিস্পি ক্রিস্পি যাতে হয়। আচ্ছা, এবার ভাতটা আমি একটু বসিয়ে দিই। মাংসটা কিন্তু অলমোস্ট রেডি, দেখে নাও কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, এখন কিছুটা এরকম দেখতে হয়েছে মাংসটা, এখনো ফুটছে কিন্তু হয়ে গেছে, মাংস রেডি, মাংস সুসিদ্ধ। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমি তৈরি করছি হচ্ছে আখনির জল, যেটা দিয়ে এই যে চালটা সেদ্ধ হবে আখনির জল দিয়ে। তো আখনির জলের জন্য প্রথমেই চালে দিয়ে দেবো হাফ একটা পেঁয়াজ, দিয়ে দেবো হচ্ছে একটা বড় কোয়া রসুন, তোমরা একটু থেতো করে দিও, কোনো অসুবিধা নেই, আমি এমনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে এতটুকু মতো আদা। আচ্ছা, এবার এটার মধ্যে দেবো হচ্ছে এই মশলাগুলো। এর মধ্যে আছে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শাহজিরা, আছে হচ্ছে গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, কাবাব চিনি, মৌরি, ঠিক আছে? এটা এর মধ্যে আমি ঢেলে নেবো। এটা হচ্ছে ওই টি স্টেনারগুলো হয় না, ওই যেখানে চায়ের মধ্যে সব চা পাতা দিয়ে আমরা চোবাই, ওই জিনিসটা। তোমরা এটা চাইলে কাপড়ে মুড়েও দিতে পারো, কিন্তু কাপড় থেকে এত মশলাটা, এই মশলাগুলোর যে রস সেটা ভালো করে এক্সট্রাক্ট হয় না, ওই জন্য এইটাতে করে এটা একটা কিরম একটা কিনে নেবে। এগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল, দোকানেও পাবে, অ্যামাজনেও পাবে। আমি এরকম কিনে নিয়েছি একটা, আমার করতে সুবিধা হয়। কাপড়ে দিলে কি বলো তো, কাপড়ে মোড়ো, কাপড়ে মুড়ে দাও, সেই কাপড়টাকে খোলো তোলো, জলের থেকে বড্ড ঘেন্না লাগে। তাছাড়া সেই কাপড় কবে গায়ে পড়া কিংবা নতুন কাপড়, তারপরে রং উঠবে, যদিও সাদা কাপড়ে করতে হয়, তাও ওই জন্য আমি ওইসব রিস্ক নিই না। ভালো করে বন্ধ করে দিলাম, এবার এটা জলের মধ্যে দিয়ে দিলাম। আর এটার সাথে দেবো হচ্ছে মাস্ট হোয়াইট অয়েল, অবশ্যই দেবে, নাহলে যাতে চালের সাথে লেগে না যায়। দিয়ে দেবো একটুখানি ভিনিগার, চাল তাতে ঝুরঝুরে থাকবে। এবং এর সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভাঙা, একটা গোটা শুকনো লঙ্কাকে ভেঙে, আর তার সাথে দিয়ে দেবো দুটো ছোটো ছোটো তেজপাতা।
এটা হয়ে গেল। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নুন। এইবার এটা দিয়ে আমরা 60 to 70% চালটাকে কুক করব, বাকি 30% বা 40% রেখে দেবো দম হওয়ার জন্য। চেষ্টা করবে 65% মতো কুক করার। মাংস কিন্তু আমার একদম রেডি। আমি মিঠা আতরটা দিয়েছি, কিন্তু আমি কি সেটা দেখিয়েছি আমার মনেও নেই। মিঠা আতর দেওয়াটা বোধহয় আমি দেখাতে ভুলে গেছি, বা যদি দেখিয়ে থাকি তাহলে ক্লিপে তো তোমরা দেখতেই পাবে, বাট আমার মনে হয় ভুলে গেছি। বাট আমি মিঠা আতর মিশিয়েছি, তাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মিঠা আতরটা আমি বার করে এটা মিশিয়ে তোছি, কিন্তু মনে করতে পারছি না দেখিয়েছি কিনা। তো এই মিঠা আতরটার মোটামুটি এই যে চামচটা দেখছো, এই চামচটার হাফ চামচ মতো দিয়েছি, কারণ এখানে যা মাংসের পরিমাণ আছে খুব বেশি দেবো না, হাফ চামচ মতো দিয়েছি। কি আর একটু কম দিলেও অসুবিধা নেই। সো আমার মাটন চাপ একদম রেডি। এটাই আমার বিরিয়ানির মাংস, আর এটাই হচ্ছে মাটন চাপ। এইভাবেই করে তোমরা ট্রাই করে দেখো। আচ্ছা আচ্ছা বড় বড় রেস্টুরেন্ট হোটেল ফেল করে যাবে, আই গ্যারেন্টি ইউ। এত ভালো খেতে হয়। আর অবশ্যই মনে করে ওই আমুলিয়ার দুধটা দেবে, ওটা খোয়া ক্ষীরের কাজ করে, অনেকে দেয়, ঠিক আছে। এবার টেস্টের কি ডিফারেন্স হয় আমি জানি না, তবে বলে নাকি দিলে খেতে ভালো হয়। আমি ফার্স্ট টাইম দিলাম, খেতে দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই দিও। আর চিনি দিয়ে তেলে ওই ক্যারামেল করাটা ইজ ইম্পর্টেন্ট, নাহলে এই কালারটা আসবে না, কারণ এখানে হলুদ লঙ্কা গুঁড়ো কিছু পড়ে না। ওকে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, ভাতটা হয়ে যাক, তারপরে এটা দমে বসাবো। চাল কিন্তু এখানে আমার অলমোস্ট রেডি। দেখো বললাম না 70% কুক করবে। এই দেখো যাতে ভাঙে, অথচ মানে বুঝতে পারছো তপতপে না হয়, মানে এরকম করে টিপলে যাতে ভাতটা ভেঙে যায় কিন্তু পিষে না যায়। দেখো ওইরকম 70% কুক করবে। পুরো কুক করলে কিন্তু চাল গদগদে হয়ে যাবে, কারণ এরপরে তো আবার দমে বসবে। ঠিক এই অবস্থায় এবার আমি নামিয়ে নেবো চালটাকে, ঠিক আছে। তারপরে একটুখানি বিছিয়ে ফ্যানের হাওয়ায় শুকাতে দেবো। তো চলো ঝপ করে নিই। আর এদিকে দেখো আমার বেরেস্তাও রেডি, বেরেস্তা অলমোস্ট ডান, দেখে বুঝতে পারছো তো। এবার আমি তুলে নেবো, আগে চালটাকে ছেঁকে নিই, তারপরে এটাকে তুলে নেবো। এটাও হয়ে গেছে, আর বেরেস্তা রেডি। এইটা বিরিয়ানির একটা অদ্ভুত ফ্লেভার এনহ্যান্স করে, মানে এত ভালো লাগে বেরেস্তা। সরঞ্জাম নিয়ে আমি হাজির। সো প্রথম যে কাজটা করব, একটুখানি ভাত। দেখো ভাত কিন্তু একদম ঝুরঝুরে। এই ঝুরঝুরে যে ব্যাপারটা, এটা ভাতে না থাকলে কিন্তু বিরিয়ানি ভালো হবে না। এতটুকু মতো, খুব বেশি নয়, খুব অল্প ভাত আমি আলাদা তুলে নিলাম। আমি একটু ভাতে আলাদা করে কালার মিশিয়ে নেব, ঠিক আছে। অনেকে এটা দুধের সাথে মেশায়, আমি এটা দুধের সাথে মেশাই না। দুধের সাথে মেশালে ম্যাক্সিমাম ভাতে কালার হয়ে যায়। যাতে অল্প ভাতে কালার হয় সেই জন্যে এই ভাতটা আলাদা করে খুব আলতো আলতো করে, বেশি কিন্তু মানে করলে ভাত ভেঙে যাবে, খুব আলতো আলতো করে ভাতটা মাখিয়ে নেবে, ঠিক আছে। আমার মাখানো হয়ে গেছে, রেডি। তো এবারে যেটা আমি করব, দেখো এখানে আছে ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ। খুব বেশি দেওয়ার দরকার নেই, তোমরা তোমাদের চালের পরিমাণ মতো দিও, যেন বেশি না ময়েস্ট হয়ে যায়। এই ঘি দুধ এগুলোই আমাদের হেল্প করবে চালটাকে ময়েস্ট রাখতে যখন আমরা দমে দেবো, ঠিক আছে। এরপরে এটাতে দিয়ে দেবো হচ্ছে কেওড়ার জল, মোটামুটি 2 টেবিল স্পুন মতো দেবে গোলাপ জল। এর সাথে দেবো হচ্ছে মিঠা আতর, যেটা বিরিয়ানির এসেন্সটা আনবে। আর সেই যে বানিয়ে রাখা বিরিয়ানির মশলা, সেটা দেবো এই দুধটার মধ্যে। আলাদা করে ওপর থেকে মশলা ছড়িয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই, তাতে জিভে বা দাঁতে এই মশলাগুলো লাগে। কিন্তু তুমি যদি এই একটা লিকুইড কোনো কিছুর সাথে মিশিয়ে দাও, তাহলে একটা ভালো ফ্লেভারও আসে। আর সত্যি কথা বলতে গেলে ওই দাঁতে লাগে না। আলাদা করে মশলা দেবে না, মানে ওপর থেকে মশলাটা ওপরে এরকম থাকবে, ভালো লাগে না, বড্ড উগ্র লাগে। আমার বেশি উগ্র বিরিয়ানি পছন্দ না, প্রচণ্ড ফ্লেভারফুল মশলাটা। এবার চলো আমরা ঝপঝপ সাজিয়ে নিই। আগে থেকে না আমি এখানে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, সেই যে তেলটাতে বেরেস্তা ভাজলাম, আলু ভাজলাম, সেই তেলটা। তো ওটা অল্প করে মাখিয়ে রেখেছিলাম যাতে লেগে না যায়। তো আমি এখানে দেখো একটা পার্ট ভাত কিন্তু দিয়ে দিয়েছি। এই ভাতটা ভালো করে আমরা ছড়িয়ে নিলাম। এই ভাতটার উপরে দিয়ে দেবো হচ্ছে সেই আমাদের বাঙালির ভালোবাসা প্রেম আলু, ওকে। আর তার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে মাটনের পিস। এরপরে এখানে দিয়ে দেবো হচ্ছে সেই যে দুধের মিক্সচারটা, সেটা। তার সাথে সাথে
দিয়ে দেবো কালার ব্রিং রাইস। এটাতে একদম অথেন্টিক বিরিয়ানির মতো দেখতে হবে, হাফ কালার হাফ সাদা, যেটা আমরা কলকাতা বিরিয়ানিতে যে স্বাদটা পাই। এইটা দেওয়ার পর এটার ওপর দিয়ে হালকা করে আমরা একটুখানি ঝোল মশলা ছড়িয়ে দেবো। এটার ওপরে ভেজে রাখা দিয়ে দেবো হচ্ছে পেস্টটা। এটা যা সুন্দর ফ্লেভার এনহ্যান্স করে না, মানে ভাবতে পারবে না, দুর্দান্ত ফ্লেভার এনহ্যান্স করে। ভাত अगेन সেকেন্ড লেয়ার অফ রাইস কিন্তু পড়ে গেছে। আবার সুন্দর সুন্দর দেখে বড় বড় পিসের মাংস দিয়ে দিলাম, তার সাথে সাথে দিয়ে দেবো হচ্ছে মাংসের ঝোল। এইবার ঝোলের ওপর দিয়ে দেবো কালারিং রাইস। নেক্সট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট ইজ দুধ, ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিক্সচার। ডিম ছাড়া তো বাঙালির বিরিয়ানি হতেই পারে না, তাই ডিম দুটো এরম সাইড করে একটু দিয়ে দিলাম। ফাইনাল টাচে সাদা ভাত। ব্যাস, আমার সাজানো কমপ্লিট। আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলা, গরম মশলা, বিরিয়ানি মশলা ওপর থেকে দেবে না, প্রচণ্ড একটা উগ্র স্মেল আসে। যাদের উগ্র পছন্দ তাদের জন্য ঠিক আছে, বাট আমি যেমন ব্যক্তিগতভাবে পছন্দ করি না, ওই জন্য আমি কিন্তু ডালের এই দুধের সাথে মিশিয়ে দিলাম। ঠিক আছে, তোমরাও তাই করো, আমার মনে হয় ওটা বেটার। এরপর একটু লাস্ট অ্যান্ড ফাইনাল ফিনিশিং টাচ বেরেস্তা, এটা দিয়ে দিলাম। সব হয়ে গেছে। ফাইনাল অ্যান্ড ফিনিশিং টাচ সেটা হচ্ছে চামচে করে দিতে হয়। চামচে করে দিল না, চামচে করে দিলে ফিলিংটা থাকে না, কৌটো থেকে ঢালা। ফাইনাল অ্যান্ড ফিনিশিং টাচ হচ্ছে একদম উপরচুন্তি ঘি দিতে হবে। এটা এই ঘিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওপর থেকে যে ঘিটা দিলাম, এবার এটাকে আমি ঢেকে দিলাম। এবার বসাবো দমে। আর একটা জিনিস বলে দিই, আমাদের দুজনের বিরিয়ানি, সেক্ষেত্রে মানে ঝোল বলো দুধ বলো এটাতে কুড়িয়ে গেছে, ঠিক আছে। কিন্তু যাদের অনেক বড় ফ্যামিলি তারা কি করবে, যখন ভাতটা করবে, ভাতের যে ফ্যানটা ওটা তো ওই আখনির জল ক্রিয়েট করে করা, ওর মধ্যে ধরো বিভিন্ন মশলা আদা রসুন সব পড়েছে, ওই ফ্যানটা একটু রেখে দেবে, দিয়ে যখন এগুলো দেবে এর সাথে একটু ভাতের ফ্যান মিশিয়ে দেবে, তাহলে বিরিয়ানি ময়েস্ট থাকে অনেকটা ক্ষেত্রে। আর যাদের মাইক্রোওয়েভ আছে তাদের তো দেখার কথাই না। সব রেডি, এবার দমে দেবো। তো দেখো একটা কড়াইয়ে প্রথমে আমি একটু জল দিয়ে দিলাম, ঠিক আছে। যাদের কাছে বালি আছে তারা বালিতে দম দিতে পারো, বালিতে বড্ড ঘর মেসি হয়। আমার কাছে মাইক্রোওয়েভও নেই, তো আমি যেভাবে করি আমি তোমাদের সেটা দেখাচ্ছি। এই বড় কড়াইটাতে, লোহার মোটা কড়াইতে দিলাম একটু জল। এইবার এখানে দিয়ে দেবো এই স্ট্যান্ডটা, তার উপরে বসিয়ে দেবো আমাদের বিরিয়ানি। হাই ফ্লেমে রাখবে, কমাবে না, কারণ ওই যে ভাপটা বেরোবে ওই ভাপটার বেসিসে কিন্তু রান্নাটা হবে। সেই জন্যে আঁচ কমানোর কোনো গল্পই নেই, একদম হাই ফ্লেমে হবে, কারণ আগে এই তাওয়াটা গরম হবে, ওটার হিটে কিন্তু বিরিয়ানির দম হবে। সেই জন্যে আঁচ কমাবে না, হাই ফ্লেমে হোক। আমি যাই স্নান করে নিই, অলরেডি বিকেল হয়ে গেছে। স্নান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ম্যাডাম ফাইনালি বিরিয়ানি নিয়ে এসছে, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা 5:30 বাজে। আমরা এখন নাকি লাঞ্চ করতে বসছি। ঠিক আছে, হতেই পারে। এই হচ্ছে বিরিয়ানির থোবড়া। বিরিয়ানিটা ভদ্রলোকের মতন কাটবে, আর ভদ্রলোকের মতো না কাটতে পারলে অভদ্র মতন কেটে দাও। খিদে পেয়েছে প্রচন্ড। আজকের রিভিউ আমি দেবো না, আজকের রিভিউ তুমি দেবে। ঠিক আছে, সত্যি কথা বলবে। আমি বানিয়েছি বলে ভালো বলতেই হবে, তোমার বউ সেরকম কোনো ব্যাপার নেই, একদম জেনুইন রিভিউ দেবে। বিরিয়ানি টেস্ট করি নাকি? হ্যাঁ করো। ঝুরঝুরে হয়েছে কিনা সেটা সবাইকে। হ্যাঁ ঝুরঝুরে হয়েছে, একদম পুরো ঝুরঝুরে, একদম ঝুরঝুরে। ঝুরঝুরে তো পুরো ঝুরঝুরে। ব্যাস, সেদ্ধ হয়েছে কিনা দেখো, শুধু এবার ঝুরঝুরে হলে হবে না। জয় মা। লাজবাব, সত্যি কথা বলো, একদম লাজবাব। কলকাতার মতো খেতে। কলকাতা ফেল। হ্যাঁ সত্যি সত্যি। আর চাপটা একটু টেস্ট করে একটু মাংসটা দেখাও। মাংসটা আমি ভাবছি না সেদ্ধ হবে কি না। আরে ভালো হয়েছে। ভালো, কতটা ভালো হয়েছে ছিপে দেখাও সবাইকে। দেখেছো, জাস্ট কোনো প্রেশার টেশার নয়। আর মাংসের বিরিয়ানির পিসগুলো, একটা মাংসের পিস দেখাও, জমকালো পিস, দারুণ। এটা একদম পুরো টোটাল মানে কলকাতা বিরিয়ানি তো হয়েইছে, হ্যাঁ, আর দুর্দান্ত টেস্ট হয়েছে। সত্যি সত্যি আমাদের ঘরে আজ অব্দি এটা বেস্ট বিরিয়ানি। ব্যাস, যখনই করি সব দিন এটা সবটা বেস্ট। না, এটা বেস্ট হয়েছে। জয় মা। বাহ, দারুণ। আচ্ছা, আমার পরীক্ষা এটা আমি বানিয়েছি, সেই জন্য তো বললাম যে আজকেরটা সবচেয়ে বেস্ট হয়েছে। আমি বানিয়ে ফেলেছি এটা। দারুণ দারুণ। কি করে দিয়েছি গো? চালগুলো দেখো,
আর আমি বকতে পারছি না, এনজয় করি তোমাদের সাথে। তারপরে দেখা হচ্ছে, তোমরা বিরিয়ানি ট্রাই করো, করে জানিও। আর শুধু জানালে হবে না, আমার বাড়ির অ্যাড্রেস তোমরা চাইলে আমি দিয়ে দেবো, প্লিজ আমাকে এক বাক্স করে পার্সেলও করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15, তো মোটামুটি 6:10 ধরো, আরও 5 মিনিট আগে আমাদের খাওয়া হয়ে গেছে, কারণ আমাদের ঘড়িটা ফাস্ট আছে। সো এনিওয়ে, এখন আমরা বসে বসে দেখছি হচ্ছে, সাথে সাথে পোপ এক্সোরসিস্ট দেখছি। আর দুজনের মানে কি বলতো, অনেক মুভি জনারের মধ্যে, যেমন ধরো রোমান্টিক আছে, ক্রাইম, থ্রিলার, এইসবের আমাদের কোনো কিছু ম্যাচ খায় না। আমি শুধু হররটা, যেটা আমাদের দুজনের একদম সেম সেম পছন্দের, বাকি ও তো ক্রাইম থ্রিলার এসব দেখে, মারামারি কাটাকাটি, আর আমার রোমান্টিক কমেডি, একটু অন্য টাইপের মানে জিনিসপত্র পছন্দ। এনিওয়ে, তো এখন আমি ভাবছি একটু নিচে যাই, হেঁটে আসি। আজকে না কি হয়েছে বলতো, বাইরে বেশ ভালো হাওয়াও দিচ্ছে। তার থেকেও বড় কথা, মানে একটুখানি রোদটা আজকে এত উঠেছিল, আর আকাশটা এতটাই ক্লিয়ার, এখন বাইরে দেখে মনে হচ্ছে সবে বোধহয় 5টা 5:30 বাজে। আইলাম তাহলে যাই নিচে, সবাই হাঁটতেও নামছে, চলো একটু হেঁটে আসা যাক, তাহলে খাবারটাও হজম হয়ে যাবে। টায়ার্ড, কিন্তু কি বলতো, বিরিয়ানি তো এখন যদি বসে যাই না, এই হজম করতে আমার প্রচুর টাইম নিয়ে নেবে। তো ও ঘরে থাকুক, ঘুমাক, টিভি দেখুক, আমি নিচে যাই একটু হাঁটতে, তোমরাও আমার সাথে চলো। উনি তো এখন দিয়েছেন দেদার ঘুম, ভূতের সিনেমা দেখা হলো, জাম খাওয়া হলো, আচ্ছা ফ্রিজে পান্তুয়া ছিল সেটা খাওয়া হলো, এখন সব খেয়ে এখন উনি দেদার ঘুম দিয়েছেন, কখন উঠবেন আমি জানি না। তো আমি ওকে বাইরে থেকে তালা দিয়ে এখন একটু নিচে যাচ্ছি, যা একটু হেঁটে আসি গিয়ে। এই টাইমটা বেশ সুন্দর হাওয়া দেয়, মানে বারান্দাতেও হাওয়া আছে, বাট নিচে গেলে কি একটু হাঁটাও হবে আর হাওয়াটাও খাওয়া হবে। তো চলো তোমরাও আমার সাথে। আজকে বোধহয় প্রথমবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি, মানে আমরা আগে সন্ধ্যেবেলা ইভেন এখনও বেরোই, ধরো রাতের দিক করেও একটু বেরোনো হয়, বাট এই বিকেলবেলাটা এখন রিসেন্ট আমি ধরেছি, রোজ হয় না, বাট বিকেলবেলাটা চেষ্টা করি মোস্টলি না, বাট রাত্রিবেলাটা তো ও থাকে, ওর সাথে গেলে তো হনন হনন করে হাঁটা হয়। বাট চলো বিকেলবেলাটা একটুখানি হাওয়া খেয়ে আড্ডা মেরে আসা যাক। নিচে হাঁটতে নেমেছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এখন আমি যাচ্ছি 9তলায়। হাঁটার লোকজন সব 9তলায় এখন আড্ডা মারছে, ওই জন্য আমি আবার নিচ থেকে এখন 9তলায় যাচ্ছি। হাঁটাটা তো ইম্পর্টেন্ট ডেফিনেটলি, কিন্তু হাঁটার থেকেও বেশি ইম্পর্টেন্ট আড্ডা মারা। তো চলো যাওয়া যাক 9তলায়। আমি তোমাকেই খুঁজতে গেছিলাম। না ঠিক আছে, ঠিক আছে, না আমি নিচে গিয়ে তোমাকে ডাকছিলাম, দিয়ে আমি ভাবলাম যে একটু বেরোই, ঘরটাতে গরমও লাগছে, আমি নিচে গিয়ে একটু হাঁটি। দিদি ওটাকে দেখো, ও তীর ধনুকের মতো বেঁকে গেছে, দেখো। এ কি, আপনি কি করতে চাইছেন? জামা পামা তুলে তোকে জামা ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:45, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচে। ওই যে পুচকুটাকে মাঝে মাঝে দেখাই না, ওদের বাড়ি যাবো। সবার ঘরেই টিভি আছে, কিন্তু তাতেও আজকে ডিসাইড করা হয়েছে যে প্রজেক্টরে নাকি কুংফু পান্ডা 4 দেখা হবে, ঠিক আছে? মানে জানি না কেন, এরকম একটা অদ্ভুত ডিসিশন, কিন্তু ডিসিশনটা নেওয়া হয়েছে যে টিভি থাকা সত্ত্বেও আমরা প্রজেক্টরে দেখবো। আমার ফার্স্ট টাইম, হ্যাঁ, মানে এমনি স্কুল কলেজে দেখেছিলাম, এরকমভাবে সিনেমা কোনোদিনও দেখিনি। যাই হোক, তো সেটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। আচ্ছা, তার থেকেও একটা মজার বিষয় হচ্ছে, আজকে বিকেলে যখন হাঁটতে গেছিলাম, তারপরে আজকে ওই মানে পুচকুটার সাথেই যাদের ঘরে যাচ্ছি, সুস্মিতাদি, তো সুস্মিতাদির ছেলে ও আমাদের সাথে আর কি রোজ হাঁটতে বেরোয়। আর আমাদের দেখলেই ওর একটা ওই কি বলে, ওই যে বাচ্চাদের যে ঠেলা গাড়িগুলো থাকে না, ওটাতে শোয়, কিন্তু আমাদেরকে দেখলেই ও কোলে উঠে পড়বে, আর কোলে কোলে ঘুরবে, ঘাড় ঘোরাতে ঘোরাতে ঘুরবে আমাদের সাথে। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যখন ঘর আসবো, তার আগে খুব সুন্দর করে আমার কোলে ছিল, এই যে বাঁ হাতটা আমি বসিয়ে ওর সামনের দিকে ফেস করে আমি হাঁটছি, সুন্দর করে সুসু করলো, আমার পুরো হাত জামা পুরো ভিজে গেল। দিয়ে আমি আবার বাড়িতে চেঞ্জ করে তো একটুখানি আমিও বসলাম, যাই না কেন, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো লেট হয়ে গেছে না চান করতে। এনিওয়ে চলো, আর বেশি দেরি করবো না, যাই ওদের ঘরে গিয়ে। আমি খুব একটা মুভি টুভি দেখতে পছন্দ, অত ভালোবাসি না কার্টুন মুভি দেখতে, বাট ওরা দেখবে, আমি যাবো পুচকেটার সাথে একটু খেলবো, আমারও টাইম পাস হতো একা একা ঘরে, কি করবো, তাই তোমরাও চলো। আমি একবারে নাইট ড্রেস পরে নিয়েছি, আর আমার আজকে কি মনে হচ্ছে বলো তো, ডিরেক্ট মানে কাল রাতের পর আজকে দুপুর হয়েছে। সকালটা ফিল করিনি, দুপুরটা থেকে ফিল করতে শুরু করেছি যে সকালটা চলে গেছে। আর সন্ধ্যে 6টায় যদি কেউ লাঞ্চ করে, তাহলে তার জীবনে তো মানে এরকমই হবে। এখন 9:45 বাজে, আমার এখন সবাই মনে হচ্ছে জাস্ট সন্ধ্যেবেলা, আমরা এখন ঘুরতে বেরোচ্ছি। যাই হোক, কি আর করা যাবে, চলো যাই। মানে আজকে রাতটাও যে অনেকটা লম্বা হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। এখন সবে যাবো, বসবো, গল্প করবো, তারপরে মুভি দেখা শেষ হবে, তারপরে আর একটু গল্প করবো, দেখা যাক, চলো। এই কামড়ে দিল।
আমরা কি সবাই মুভি দেখবো এখন? তুমি কি দেখে আমরা সিনেমা হলে এসেছি? হ্যাঁ, ওরম করতে হয়। জোরে জোরে ও সিনেমা শুরু হচ্ছে বলে সিনেমা। হ্যাঁ বাবা, হ্যাঁ কেউ বুঝতে পারেনি তো, তোমরা আমার সিক্রেট ওটা, এখানে কেউ বোঝে না, সবাই বুঝতে পারে নাকি? হ্যাঁ এরকম চিল্লালে সবাই শুনে ফেলবে। হ্যাঁ হ্যাঁ তো ওরকম করতে হয়। তুমি কি সবাইকে বলেছো তুমি আজকে আমার কোলে শুশু করেছো? তুমি কি বলেছো তুমি করেছো? এটা তো তুমি বলেছো সবাইকে যে আমি আজকে আন্টির হাতে হিজু করে দিয়েছি। আচ্ছা এরকম করতে হয়, এরকম করতে হয়। এখানে এখনো আমার ভুঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে। তাই নাকি? হ্যাঁ তাই তো, বুড়ির ওপর দাঁড়িয়ে আছে। এই যে এই যে এই যে দেখি দেখি একটু দেখি দেখি একটু দেখি, এই যে স্টাইল মেরে দাও তো, স্টাইল মেরে দাও তো। হ্যাঁ ওরকম করতে হয়। হাতটা খেতে নেই, হাতটা তো খাওয়ার জন্য দেয়নি, হাত দিয়ে ভাত খেতে হয়। তো দেওয়ালে মুভি চলছে দেখি। ওয়াও, আরে বাহ, তো দারুণ বোঝা যাচ্ছে। ওয়াও, পুরো ক্লিন, দুর্দান্ত লাগছে। সিনেমা হল তো এটাই তো ভালো, টিভি কিনলাম কেন? প্রচন্ড ক্লিয়ার গো এটা ভিডিওটা। এখন আমাদের হাফ টাইম ব্রেক চলছে, বলো হাফ টাইম ব্রেক। আর আঙুলগুলো জামাটা খেতে নেই, খাওয়ার জন্য ভগবান হাওয়া দিয়েছে, দুধ দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, জামা আঙুল খেতে নেই, খেতে নেই। সে আঙুলগুলো খাওয়ার জন্য নয় তো। এত মজা, এত মজা লেগেছে। হ্যাঁ রুমাল খাচ্ছেন, হাত খাচ্ছেন, জামা আঙুল খাচ্ছে। কি শুরু করেছে নাকি? ঘুমাবেন না আজকে? রুমালটা সরিয়ে নে মুখ থেকে। দেখো আঙুলটা ঢুকে, ঘুমাবেন না? ঘুমাবেন না? ওরে বাবা, এটা এত দুর্দান্ত, মানে সত্যি দেখে বোঝা যাচ্ছে না টিভিতে দেখছি না না দেওয়ালে চলছে। এত আর প্রিন্টখানাও পেয়েছে মারাত্মক, এত সুন্দর। কালকে রাত্রিবেলা আর ভিডিওটা এন্ড করতে পারিনি। আমরা যখন বাড়ি এলাম তখন 12টা 10-15, এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম, বিশ্বাস করো সারা দিনের ওই ধকলে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ভাবলাম সকালে উঠে ফার্স্ট থিং ফার্স্ট আগে ভিডিওটাকে এন্ড করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে এখন অবধি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এত অবধি যদি ভিডিওটা দেখে থাকো তার জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো।